চৈতি। সকাল হতে না হতেই পুরো শহরে হুলস্থুল বেঁধে গেছে। সংবাদমাধ্যম, পুলিশ, সাধারণ মানুষ, সবাই যেন প্রস্তুত একটা বড় কিছুর জন্য। কিন্তু কেউ জানে না আজকের দিনটা ইতিহাসের পাতায় কিভাবে লেখা হবে। ঢাকার সবচেয়ে পুরনো ও কুখ্যাত পতিতালয়ের সামনে এসে দাঁড়িয়েছে রাতুল আহমেদ। চোখে মুখে অদ্ভুত শীতলতা। এক হাতে ফোন, অন্য হাতে শক্তভাবে ধরে রাখা একটা কাগজ যেখানে কিছু নাম লিপিবদ্ধ করা আছে। তার আশপাশে কিছু তরুণ কর্মী দাঁড়িয়ে যারা তার নির্দেশের অপেক্ষায়। আসিফ কাছে এসে বলল, বসো। ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছে। পুলিশও এখনো আসেনি। আমরা কি শুরু করব? রাতুল তাকালো সামনের বিশাল লোহার গেটটার দিকে। গেটের ওপাশে ভীত সন্ত্রস্ত কিছু মেয়ে মুখ লুকিয়ে আছে, কিছু কৌতূহলী চোখ জানালার ফাঁক দিয়ে বাইরে উকি দিচ্ছে। আমি জানি ওরা ভয় পেয়েছে, রাতুল ধীর কণ্ঠে বলল, কিন্তু ওদের জানাতে হবে আজকের দিনটা অন্যরকম। সে সামনে এগিয়ে এসে গর্জে উঠল, গেট খুলুন, এই জায়গাটা আর চলবে না। ভেতর থেকে কারো কণ্ঠ শোনা গেল, আপনি এখানে যা করছেন তার ফল ভালো হবে না মিস্টার রাতুল আহমেদ। রাতুল ঠোঁটের কোণে এক চিলতে বিদ্রূপের হাসি টেনে বলল, ফল আমি জানি, কিন্তু আজ কোনো আপোষ নেই। গেট খুলুন, না হলে আমি নিজেই ভেঙে ফেলব। আসিফ পেছনে থেকে ইশারা করল, কয়েকজন কর্মী লোহার গেটের তালায় হাত লাগালো। মুহূর্তেই বিশাল একটা ধাক্কা। ধরাম। প্রথম ধাক্কাতেই তালা নড়তে শুরু করল। দ্বিতীয় ধাক্কায় ভেতর থেকে আতঙ্কিত কণ্ঠ, থামুন, পুলিশ আসছে। রাতুল নিঃশ্বাস ফেলল, চোখ বন্ধ করল কয়েক সেকেন্ডের জন্য। সে জানে এটা শুধু একটা দরজা নয়, এটা ভাঙলেই শেষ হয়ে যাবে বছরের পর বছর ধরে চলে আসা নারী পাচারের এক অন্ধকার অধ্যায়। সে আবারও গর্জে উঠল, গেট খোলেনি তো? ধরাম। তৃতীয় ধাক্কায় বিশাল লোহার গেটটা ভেঙে পড়ল। ভেতরের পরিবেশ এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। ভেতরে দাঁড়িয়ে থাকা মেয়ে আর দালালদের চোখ বিস্ময় বড় হয়ে গেল। কিছু মেয়ে ভয় পেয়ে পেছনে সরে গেল, কিছুজন হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে রইল। রাতুল ধীরে ধীরে ভেতরে প্রবেশ করল। চারদিকে তাকিয়ে তার চোখ কঠিন হয়ে গেল। এই দেয়ালগুলোর ভেতর কত নারী বন্দী ছিল, বছরের পর বছর কত স্বপ্ন এখানে এসে ধ্বংস হয়েছে। একজন মধ্যবয়সী মোটা লোক, যে সম্ভবত এখানকার মালিক, তড়িঘড়ি করে সামনে এল। মুখে জোর করে হাসির আভাস এনে বলল, আপনি কি করছেন মিস্টার আহমেদ? এটা আইন বিরুদ্ধ। রাতুল সরাসরি তার চোখে তাকালো, আইন? তুমি আইনের কথা বলছো? এই জায়গাটার ভেতর যেসব অন্যায় চলছে তার জন্য কোনো আইন কি কখনো দাঁড়িয়েছে? লোকটা একটু হকচকিয়ে গেল, তারপর বলল, এখানে যারা আছে তারা স্বেচ্ছায় আছে। আমরা তো কাউকে জোর করে আটকে রাখিনি। এইবার আসিফ সামনে এগিয়ে এসে বলল, আচ্ছা, এইসব মেয়েদের জিজ্ঞেস করা হোক, তারা কি সত্যিই এখানে থাকতে চায়? রাতুল গম্ভীর গলায় বলল, সবাই বাইরে আসো। কিছু মেয়ে ইতস্তত করলেও ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তাদের চোখে মুখে ভয়, অনিশ্চয়তা। একটা ছোট মেয়ে, বয়স হয়তো 16 কি 17, কাপা কাপা কণ্ঠে বলল, আমরা যেতে চাই, কিন্তু আমাদের কোনো জায়গা নেই। রাতুল এবার পেছনে ফিরে তার কর্মীদের দিকে তাকালো। আজ থেকে এই জায়গার নাম বদলে যাবে। এটা আর কোনো পতিতালয় থাকবে না। এখানে তৈরি হবে নারীদের জন্য একটি নিরাপদ আশ্রয়কেন্দ্র, যেখানে কেউ বাধ্য হয়ে নয়, বরং সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে পারবে। তার কণ্ঠ বজ্রের মতো গর্জে উঠল, এই জায়গা আজ থেকেই বন্ধ। লোকটা এবার পুরোপুরি হতবিহ্বল। এটা অসম্ভব, আপনি কিছুই করতে পারবেন না। রাতুল এবার কঠিন গলায় বলল, আমি শুধু শুরু করেছি, বাকিটা সময় বলবে। ঠিক তখনই পুলিশের সাইরেন বাজতে শুরু করল। শহর আজ এক নতুন পরিবর্তনের সাক্ষী হতে চলেছে। পুলিশের সাইরেনের শব্দ ক্রমশ কাছে আসছে। বাতাসে অস্থিরতা। আশপাশের মানুষজন উকি দিয়ে দেখার চেষ্টা করছে কি হতে যাচ্ছে এখন। রাতুল দাঁড়িয়ে আছে একেবারে সামনে। সে একটুও বিচলিত নয়, যেন সে জানে এই মুহূর্তটা আসবেই। ভেতরের মেয়েগুলোর চোখে মুখে ভয়, কিন্তু তার মাঝেই একটা আশার আলো ফুটে উঠেছে। ওরা জানে না রাতুল তাদের কতটুকু সাহায্য করতে পারবে, কিন্তু তারা এটাও জানে আজ যা হচ্ছে তা আগে কখনো হয়নি। এখানে কি হচ্ছে? পুলিশ এসে দাঁড়িয়েছে। একদল অফিসার নেতৃত্বে একজন এসিপি। তিনি রাতুলের দিকে তাকিয়ে বললেন, মিস্টার আহমেদ, আমি আপনাকে চিনি, কিন্তু এটা কোনো আইনসিদ্ধ কাজ নয়। রাতুল ঠান্ডা স্বরে বলল, এসিপি সাহেব, আপনি জানেন এই জায়গাটায় কি হয়? আপনি জানেন এখানে কত মেয়ে আটকে আছে জোরপূর্বক? তবুও আপনি বলছেন আমি অন্যায় করছি? এসিপি একটু থমকালেন। তিনি রাতুলের সম্পর্কে জানেন। রাতুল যেটা ঠিক মনে করে সেটা করেই ছাড়ে। তার বিশাল রাজনৈতিক প্রভাব, সাধারণ মানুষের ওপর তার গ্রহণযোগ্যতা, এগুলো ভালোই জানেন এসিপি। কিন্তু আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না মিস্টার আহমেদ, এসিপি বললেন একটু কঠিন গলায়। আইন যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে পারে না, তখন ন্যায়ের পক্ষেই মানুষের দাঁড়ানো উচিত, রাতুল বলল। তার চোখে এক অদ্ভুত জেদ। এসিপি এবার আশপাশের পরিস্থিতি লক্ষ্য করলেন।
পতিতালয়ের মেয়েগুলো কেমন অসহায়ের মতো তাকিয়ে আছে। তারা কি আসলেই স্বেচ্ছায় এখানে, নাকি রাতুল যা বলছে তাই সত্য? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে এখানে মেয়েরা জোরপূর্বক আটকা? এসিপি জানতে চাইলেন। রাতুল হাসল, একেবারে ঠান্ডা অথচ বিদ্রুপাত্মক হাসি। সে পকেট থেকে একটা ফাইল বের করে অফিসারের দিকে বাড়িয়ে দিল। এই ফাইলটা খুলুন। এখানে প্রত্যেকটা মেয়ের নাম আছে যাদের এখানে জোর করে আটকে রাখা হয়েছে। তাদের পরিবারের খোঁজ করা হয়েছে। বেশিরভাগেরই পরিবার জানে না ওরা কোথায়। এসিপি ফাইলটা নিয়ে দ্রুত চোখ বুলালেন। মুখ কঠিন হয়ে গেল। এসিপি সাহেব, আপনি যদি সত্যিকারের আইনরক্ষক হন তাহলে আজ এই জায়গাটা বন্ধ করতে সাহায্য করুন। যদি না পারেন তাহলে আমি আমার মতো করেই করব, রাতুল বলল একদম নির্ভরতার সুরে। পাশে দাঁড়ানো পুলিশ সদস্যরা একে অপরের দিকে তাকালো। অফিসার বুঝলেন রাতুলের কথাগুলোকে উপেক্ষা করা কঠিন হবে। তিনি গভীরভাবে শ্বাস নিলেন, তারপর বললেন, ঠিক আছে, তদন্ত চলবে। যদি এই অভিযোগ সত্যি হয় তাহলে এই জায়গা বন্ধ হয়ে যাবে। অভিযোগ সত্যি অফিসার, পেছনে থেকে এবার কাপা গলায় বলল এক তরুণী। ওর চোখে ভয়, কিন্তু সে সামনে এসে দাঁড়ালো। আমাকে এখানে জোর করে আনা হয়েছিল। আমার পরিবার জানেই না আমি এখানে। এরপর একের পর এক মেয়েরা সামনে এসে দাঁড়াতে লাগলো। তাদের চোখে ভয়, কিন্তু তারা কথা বলছে। এসিপি এবার বুঝলেন রাতুল ভুল বলেনি। পতিতালয়টি আজ থেকেই বন্ধ, এসিপি ঘোষণা দিলেন। এক মুহূর্তের জন্য চারপাশ নিস্তব্ধ হয়ে গেল, তারপর রাতুলের কর্মীদের মুখ উজ্জ্বল হয়ে উঠল। মেয়েরা কেঁদে ফেলল, কেউ কেউ বিশ্বাসই করতে পারছে না এত বছর পরে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে। রাতুল এগিয়ে গিয়ে সেই তরুণীরা কাঁধে হাত রাখল, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের জন্য একটা নতুন জায়গার ব্যবস্থা করা হবে। এদিকে পতিতালয়ের দালালরা আর মালিক চুপ করে আছে। ওদের মুখে তীব্র ক্ষোভ, কিন্তু কিছু বলার সাহস নেই। আসিফ এসে বলল, বসো, আপনি যা করেছেন তা সত্যিই ইতিহাস হয়ে থাকবে। রাতুল কিছু বলল না। সে জানে এটা শুধু শুরু। সামনে আরো অনেক পথ বাকি। সে একবার আকাশের দিকে তাকালো। আজ সূর্যটা যেন একটু উজ্জ্বল হয়ে উঠেছে। শহরের বাতাসে আজ ভিন্ন রকম উত্তেজনা। কেউ বলছে রাতুল আহমেদ আজ এক নতুন ইতিহাস গড়েছে, কেউ বলছে সে নিজের কবর নিজেই খুঁড়ছে। পতিতালয় উচ্ছেদের পরের দিনই সংবাদ মাধ্যমে ঝড় বয়ে গেছে। প্রতিটি চ্যানেল, প্রতিটি পত্রিকা, সবখানেই রাতুলের নাম। রাজনীতির নেতা নাকি সমাজ সংস্কারক? রাতুল আহমেদের সাহসী পদক্ষেপ। এক রাতেই পতিতালয় বন্ধ, কিন্তু এরপর কি? কিন্তু এই আলোড়নের পেছনে গভীর এক ষড়যন্ত্র বুনছে কেউ কেউ। একটি দামি রেস্টুরেন্টের ভিআইপি কক্ষে বসে আছে শহরের সবচেয়ে ক্ষমতাবান কয়েকজন মানুষ। মুখ গম্ভীর, চোখে মুখে অস্বস্তি। সামনের চেয়ারটায় বসে আছে একজন যার চোখে তীক্ষ্ণ চাহনি। নিখুঁত স্যুট পরা, হাতে এক গ্লাস ওয়াইন। সে ধীর স্বরে বলল, রাতুল আহমেদ, একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। একজন মাঝবয়সী নেতা মুখে হাসি টেনে বলল, সমস্যা? না ভাই, ও তো আমাদের মতোই নেতা। রাজনীতি বোঝে না। ওয়াইনের গ্লাসটা টেবিলে নামিয়ে সেই ব্যক্তি একটু ঝুঁকে এল। ও নেতা হতে পারে, কিন্তু আমাদের মতো নয়। আমরা ক্ষমতা দিয়ে খেলি আর ও দায়িত্ব দিয়ে রাজনীতি করে। একজন বৃদ্ধ নেতা গম্ভীর স্বরে বলল, এই ছেলে যদি পতিতালয় বন্ধ করতে পারে তাহলে এরপর কি করবে? আমাদের ব্যবসা, আমাদের ক্ষমতা, সব কিছু তো ওর চোখের সামনে চলে আসছে। ওয়াইন হাতে থাকা লোকটা এবার ঠান্ডা গলায় বলল, তাহলে রাতুল আহমেদকে থামাতে হবে। এক মুহূর্তের জন্য কক্ষে নীরবতা নেমে এলো। তারপর বৃদ্ধ নেতা মৃদু হাসি দিয়ে বলল, থামানো ঠিক হবে না ভাই। তাকে ধ্বংস করতে হবে। বিকেল বেলা। রাতুল তার অফিসে বসে আছে। সামনে কিছু রিপোর্ট, কিছু দলিল। ফোনের পর ফোন আসছে, কেউ প্রশংসা করছে, কেউ হুমকি দিচ্ছে। আসিফ দরজা ঠেলে ভেতরে ঢুকে গম্ভীর মুখে বলল, বসো, ভালো খবর নেই। রাতুল কাগজপত্র থেকে চোখ সরিয়ে তাকালো, কি হয়েছে? আসিফ টেবিলে একটা ফাইল রাখল। তোমার নামে মামলা হয়েছে। রাতুল ঠান্ডা কণ্ঠে বলল, কি অভিযোগ? বেআইনি প্রবেশ, ভাঙচুর, নারী নির্যাতন, বিশৃঙ্খলা সৃষ্টি। রাতুলের চোখে মুখে কোনো পরিবর্তন এল না, বরং একটা ঠান্ডা হাসি ফুটে উঠল। এটাই তো স্বাভাবিক, তাই না? আসিফ চিন্তিত মুখে বলল, এটা স্বাভাবিক না বসো। যেই নেতারা এতদিন তোমার সাথে ছিল তারাই এখন তোমার বিরুদ্ধে গেছে। তাদের টাকা, তাদের ক্ষমতা, সব কিছু দিয়ে তোমাকে ধ্বংস করতে চাইছে। রাতুল চুপচাপ বসে রইল। তারপর চোখ বন্ধ করল এক মুহূর্তের জন্য। তার সামনে ভেসে উঠল চৈতির মুখ। আপনার ক্ষমতা যদি সত্যিই কিছু সৃষ্টি করতে পারে তবে তা হবে এই সমাজের নারীদের জন্য আশ্রয়কেন্দ্র। রাতুল চোখ খুলল। আসিফ, আমি জানতাম এই দিন আসবে। কিন্তু আমি ভয় পাইনি, আজও পাবো না। কিন্তু বসো, যদি তারা। আমি জেলে যেতে রাজি আছি, মরতেও রাজি আছি, কিন্তু অন্যায়ের সাথে আপোষ করব না। এই প্রথম আসিফ বসের চোখে এমন অদ্ভুত দৃঢ়তা দেখল। তার মনে হলো রাতুল আহমেদ শুধু একজন নেতা নয়, সে একজন যোদ্ধা।
একটা যুদ্ধ শুরু হয়ে গেছে। শহরের বাতাসে একটা ঝড় আসতে চলেছে। শহরের গভীর রাত। ঢাকার এই অংশটা যেন রাতের পর রাত অন্য এক দুনিয়া হয়ে ওঠে। দিনের আলোয় যে শহরকে স্বাভাবিক মনে হয়, রাত গভীর হতেই সেখানে জন্ম নেয় ভয়, নিষিদ্ধতা আর ক্ষমতার খেলাঘর। এই শহরের কিছু অন্ধকার কোণে জমে ওঠে অপরাধের বাজার, যেখানে টাকার বিনিময়ে বিক্রি হয় বিবেক, ন্যায়বিচার আর মানুষ। রাতুল এই শহরের এই নোংরা রূপের সাথে পরিচিত। তবে আজ সে এখানে আসছে নতুন এক পরিচয়, একজন ধ্বংসস্রষ্টা হয়ে। কিন্তু তার মন পড়ে আছে অন্য কোথাও। একটা ছোট্ট ঘরের জানালার পাশে দাঁড়িয়ে ছিল চৈতি। তার চোখ বারবার ফোনের স্ক্রিনে চলে যাচ্ছিল। একটা মেসেজ, একটা ফোন কল, কিছুই আসেনি। হঠাৎ বুকের মধ্যে কেমন যেন অজানা ভয় দোলা দিয়ে উঠল। সে জানে না এই শহরেরই অন্য এক গলিতে তার জন্য একজন জীবন বাজি রেখে যুদ্ধ করতে যাচ্ছে। রাতুল আয়নার সামনে দাঁড়িয়ে হাত গুটিয়ে নিচ্ছিল। আজ তার চোখে অন্যরকম এক আগুন। প্রতিশোধের আগুন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আগুন। ঘরের দরজায় আসিফ দাঁড়িয়ে ছিল। কিছুক্ষণ চুপ থেকে বলল, ভাই ভাবির সাথে দেখা করবেন না? রাতুল গভীরভাবে শ্বাস নিয়ে বলল, হুহু, এখনো নয়। তার কণ্ঠে দৃঢ়তা ছিল, কিন্তু কোথাও যেন এক অদ্ভুত কষ্ট লুকিয়ে ছিল। আমি এখন গেলে ওর বিপদ হতে পারে। চারপাশে শকুনের দল উৎপেতে আছে। আমার মাধ্যমে ওর ক্ষতি হতে পারে। তাই এখন যাব না, কিন্তু ছায়ার মতো ওর সাথে থাকব। তারপর ধীরে ধীরে একটা সাদা কাগজ টেনে নিল টেবিল থেকে। পেন হাতে নিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে থাকল। তারপর লিখতে শুরু করল। চিঠিটা শেষ করে ভাঁজ করল সে, তারপর আসিফের দিকে বাড়িয়ে দিল। তুমি এটা গোপনে ওর কাছে দিয়ে আসবে, যাতে কেউ টের না পায়। আসিফ মাথা ঝাঁকাল। এখন চলো ক্লাব ঘরে যাই। শহরের সবচেয়ে ক্ষমতাশালী, বিত্তশালী আর নীতিহীন মানুষগুলো এখানে এসে জড়ো হয়। রাতুল গাড়ি থেকে নামল। তার চোখে মুখে ভয়ানক প্রশান্তি, কিন্তু ভেতরের আগুন ঠিকই বোঝা যাচ্ছিল। তার সাথে আসিফ আর কয়েকজন বিশ্বস্ত সহযোগী। আসিফ ধীরে ধীরে এগিয়ে এসে বলল, বসো, ভেতরে পুলিশের প্রোটেকশন থাকতে পারে। রাতুল ঠোঁটের কোণে এক টুকরো তাচ্ছিল্যের হাসি টানল। তাহলে পুলিশকেও শিক্ষা দিতে হবে। ডায়মন্ড ক্লাবের প্রবেশপথে বিশাল দেহরক্ষীরা দাঁড়িয়ে ছিল। তারা রাতুলের দলের দিকে তাকিয়ে বলল, এইটা প্রাইভেট ক্লাব, তোদের মতো রাস্তার কুত্তারা এখানে ঢুকতে পারে না। এক মুহূর্তের জন্য রাতুল স্থির হয়ে রইল। তারপর সজোরে ঘুষি মারল লোকটার মুখে। তোর সাহস হয় কি করে আমার সামনে এভাবে কথা বলার? লোকটা ধপাস করে মাটিতে পড়ে গেল। বাকিরা কিছু বোঝার আগেই রাতুলের লোকগুলো ঝাঁপিয়ে পড়ল। মাত্র কয়েক মিনিটের মধ্যেই পুরো ক্লাব দখলে চলে এলো। মদের বোতল ভেঙে ছড়িয়ে পড়ছে, জুয়ার টেবিল উল্টে যাচ্ছে, মেয়েরা আতঙ্কে ছুটোছুটি করছে। একটা মোটা গলা হুঙ্কার দিয়ে উঠল, তোরা জানিস না এটা কার জায়গা? তোর বাপের জায়গা ভাবছিস নাকি? রাতুল ধীর পায়ে তার সামনে গিয়ে দাঁড়ালো। একটা চেয়ার টেনে বসল। আজ থেকে এটা আর কারো জায়গা না। তারপরই শুরু হলো ভয়ানক সংঘর্ষ। কেউ পিস্তল বের করতে গেলে তার হাত মুচড়ে ফেলা হলো, কেউ লাথি মারতে এলে তাকে মাটিতে ফেলে দেওয়া হলো। তোদের সময় শেষ। এখন আর ক্ষমতা বাঁচাবে না। সেই নেতা থরথর করে কাঁপছিল। আর রাতুল ধীর পায়ে পিছনে ফিরে হাঁটতে লাগল। শহরের অন্য এক প্রান্তে জানালার পাশে বসেছিল চৈতি। রাত অনেক হয়ে গেছে, কিন্তু তার ঘুম আসছে না। হঠাৎ তার কানের কাছে একটা নরম শব্দ হলো। সে দ্রুত তাকিয়ে দেখল জানালার ফাঁক দিয়ে একটা খাম পড়ে আছে টেবিলে। হাত কাঁপতে কাঁপতে খাম খুলল চৈতি। তার চোখ স্থির হয়ে গেল প্রথম কয়েকটি লাইনে। আমার চৈতি, আমার পৃথিবী, আমার সমস্ত। চৈতির নিঃশ্বাস ধরা পড়ে গেল। তুমি হয়তো ভাবছো আমি কেন আসিনি, আমি কেন তোমার সামনে দাঁড়িয়ে কিছু বলছি না। জানো, আমি পারি না। আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি তোমাকে হারাতে চাই না। আমি তোমার পাশে দাঁড়ানোর মতো একজন সাধারণ মানুষ নই, আমি এক অন্ধকারের সৈনিক। তুমি যদি আমার পাশে দাঁড়াও তবে তোমার গায়ে রক্তের দাগ লাগবে। আমি জানি না এই শহরের রাস্তাগুলো কখনো আমাদের জন্য হবে কিনা, আমি জানি না আমার নামের পাশে তোমার নাম লেখা থাকবে কিনা, কিন্তু আমি জানি আমার প্রতিটা নিঃশ্বাস তোমার জন্যই। তুমি এই শহরের সমস্ত মায়া, সমস্ত আলোর প্রতিচ্ছবি। আমি সেই আলো থেকে দূরে থাকলেও আমি তোমার আকাশের চাঁদ হতে চাই, যা তোমাকে সবসময় আলো দেবে কিন্তু কখনো ছুবে না। তুমি ভয় পেও না চৈতি, আমি তোমার পাশেই আছি। তোমার। রাতুল। চৈতির হাত কাঁপছিল। তার চোখ ঝাপসা হয়ে এল। বাইরে শহরের বাতাস ভারী হয়ে আছে। আর কোথাও অন্ধকারের মাঝে একজন সৈনিক যুদ্ধ করছে, শুধুমাত্র একটিমাত্র মানুষের জন্য। চৈতি চুপচাপ দাঁড়িয়ে আছে। জানালার ওপাশে রাত নীরব, কিন্তু তার ভেতরে এক তীব্র অস্থিরতা কাজ করছে। চিঠিটা এখনো তার হাতেই ধরা, আঙুলের স্পর্শে কাগজের ভাঁজগুলো যেন আরো বেশি স্পষ্ট হয়ে উঠছে। ধীরে ধীরে সে টেবিলের দিকে এগিয়ে গেল। চিঠিটা যত্ন করে রেখে দিল সেখানে, তারপর তার হাত ধরা থাকলো বুকের ওপর, ঠিক যেখানে হৃদস্পন্দন অনুভব করা যায়।
তারপর ধীরে ধীরে এগিয়ে গেল পাশের রুমে। হাত ধুয়ে অজু করল, ঠান্ডা পানি যেন তার গরম হয়ে ওঠা মনের ওপর শান্তির ছোঁয়া দিয়ে গেল। সাদা একটা জায়নামাজ বের করে বিছিয়ে দিল মেঝেতে। চারপাশ নিস্তব্ধ, শুধু তার হৃদস্পন্দনের শব্দ শোনা যাচ্ছে। সে তাকবীর বলে নামাজ শুরু করল। প্রতিটি রাকাত, প্রতিটি সিজদায় তার চোখের জলে ভিজে যাচ্ছিল জায়নামাজ। মনে হচ্ছিল সে আল্লাহর সামনে তার সমস্ত কষ্ট উজাড় করে দিচ্ছে, সমস্ত ভয়, সমস্ত অস্থিরতা। নামাজ শেষ করে সে বসে থাকল কিছুক্ষণ। তারপর ধীরে ধীরে একটা তসবিহ সহ হাতে নিল। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। প্রতিটি শব্দ তার মনের অস্থিরতা কিছুটা প্রশমিত করছিল। প্রতিটি উচ্চারণ যেন রাতুলের জন্য এক একটা দোয়া হয়ে আকাশে উড়ছিল। তারপর কোরআন শরীফটা খুলল সে। চোখের সামনে পবিত্র আয়াতগুলো ফুটে উঠতেই তার বুকের গভীরে একরকম প্রশান্তি ছড়িয়ে গেল। সে পড়তে লাগল। আস্তে আস্তে শব্দগুলো তার কণ্ঠে প্রতিধ্বনিত হতে লাগল। মনে হচ্ছিল এই রাতে শুধু সে না, বরং কোথাও কোনো এক অন্ধকারে দাঁড়িয়ে থাকা মানুষটাও এই শব্দের সুর শুনতে পাচ্ছে। এভাবেই সে বসে রইল, রাতের গভীরে ডুবে যেতে যেতে দোয়ায় দোয়ায় প্রিয় মানুষটার জন্য আলোর পথ খুঁজতে লাগল। চৈতি জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। শহরের অন্ধকার রাতে সমস্ত কিছু যেন একেবারে নিস্তব্ধ হয়ে গিয়েছিল। কোথাও কেউ নেই, শুধু বাতাসের মৃদু শীতলতা আর তাতে মিশে থাকা এক অদ্ভুত শূন্যতা। তার হাতের মধ্যে সেই চিঠি ছিল, কিন্তু সে জানত সেই চিঠি আর কিছুই নয়, রাতুলের অঙ্গীকার, একটি প্রতিশ্রুতি। তবে তার মানে কি ছিল? ঘরের কোনায় থাকা আয়নায় নিজের প্রতিচ্ছবি দেখল। সে খুবই একা, যেন তার চারপাশে ভীষণ শূন্যতা। একটা মুহূর্তের জন্য মনে হয়েছিল সে এই পৃথিবী থেকে হারিয়ে গেছে, কোথাও নেই, কোথাও যাবার মতো কিছু নেই। শুধু রাতুলের প্রেতরূপে শূন্য জায়গায় হাঁটছিল সে। তার মন তখন টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। একদিকে তার নিজের সাহসিকতা, অন্যদিকে রাতুলের পথের অন্ধকার। সে জানত রাতুল এক যুদ্ধে রওনা হয়েছে, আর সে সেই যুদ্ধের অংশ হতে পারবে না। শহরের অন্ধকারের মাটিতে একটি প্রেম, একটি প্রতিশ্রুতি গভীর হয়ে বসে আছে, আর চৈতি জানত এই অন্ধকারে এক মুহূর্তের জন্য সে সঠিক দিকটি খুঁজে পাবে না। ফলে সে চুপচাপ উঠে দাঁড়িয়ে ঘর থেকে বেরিয়ে গেল। তার সিদ্ধান্ত ছিল একেবারে স্পষ্ট। রাতুলের যুদ্ধে তার কোনো ভূমিকা হবে না। তবে তার মন সে জায়গায় পৌঁছালো যেখানে সে নিজের জায়গায় দাঁড়িয়ে থাকতে চেয়েছিল। সেখানে না রাতুল, না অন্ধকার, শুধু চৈতি এবং তার নিজের অস্তিত্ব ছিল। সেদিনের রাত চৈতির জীবনের একটি নতুন সূচনা ছিল, যেখানে নিজেকে বুঝতে পারার মতো শান্তি মিলেছিল। সকালে যখন চৈতি স্কুলের দিকে যাচ্ছিল, হঠাৎ করে তার সামনে একটা দৃশ্য দেখতে পেল। সেখানে একটা মেয়ে অচেতন হয়ে পড়েছিল। পুরো শরীর রক্তাক্ত, পোশাক ছিঁড়ে গেছে এবং তার চারপাশে মানুষের ভিড় জমে গেছে। রাস্তায় জমে থাকা ভিড় দেখে চৈতির শরীর কাঁপতে শুরু করল। হাত পা যেন জমে গেল, পুরো শরীরটা অবশ হয়ে গেল। কিছুই বুঝতে পারছিল না, সে শুধু দেখছিল। একের পর এক প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছিল। কি হয়েছে, কিভাবে এই নির্মম ঘটনা ঘটল? এই দৃশ্য দেখে চৈতির চোখে ভয় ছিল না, তবে বুকের ভেতর এক ধরনের শূন্যতা ছড়িয়ে পড়ল। এটা এমন কিছু ছিল যা কখনোই তার জীবনে ঘটবে না, এমন কোনো বাস্তবতায় সে কখনো ভাবেনি। চোখে জল আসতে থাকলেও সে নিজেকে সামলানোর চেষ্টা করল। এদিকে খবরটা মুহূর্তেই পুরো এলাকায় ছড়িয়ে পড়ল। রাতুল সব কিছু জানার পর তার ভেতর এক ধরনের তীব্র উত্তেজনা তৈরি হল। চৈতির নিরাপত্তা নিশ্চিত করতে সে দ্রুত ছদ্মবেশে বেরিয়ে পড়ল। তার পরিকল্পনা ছিল পরিস্থিতি যেভাবেই হোক শান্ত করা। তাই রাতুল নিজের লোকজন ছড়িয়ে দিল, যাতে তারা সব দিক থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। রাতুল সাবধানে ভিড় ঠেলে দ্রুত চৈতির কাছে গিয়ে দাঁড়াল। তার চোখে এক ধরনের গভীর সংবেদনশীলতা ছিল, কিন্তু মুখে ছিল দৃঢ় সংকল্প। সে চৈতির দিকে এক নজর দেখে বলল, এইখানে দাঁড়িয়ে না থেকে ক্লাসরুমে যাও। সব সময় মনে রেখো, রাতুল নামক একটা ছায়া তোমার অস্তিত্বে মিশে আছে। ভয় পেও না তুমি। না অগ্নিকন্যা। তোমার চোখে ভয় না, সাহস দরকার, তেজ দরকার। যাও ভিতরে। চৈতির হৃদয় যেন একটা শক্তি প্রবাহিত হলো। রাতুলের কথাগুলো তার মনোভাব পরিবর্তন করল। সে মাথা তুলে একটু দম নিল এবং স্কুলের দিকে এগিয়ে গেল। তার মধ্যে এক ধরনের নতুন দৃঢ়তা ছিল। বাহ্যিকভাবে কিছুটা ভীত, কিন্তু ভিতর থেকে আগুনে পোড়া একটি সাহসী মেয়ে। এখন চৈতি প্রস্তুত ছিল যে কিছুটা হলেও পরিস্থিতি মোকাবিলা করতে পারবে। রাতুল তার লোকদের দিয়ে মেয়েটিকে দ্রুত হাসপাতালে পাঠিয়ে দিল। এরপর আসিফ ও রাতুল এক জায়গায় দাঁড়িয়েছিল। আসিফ মুখে উদ্বেগ নিয়ে বলল, ভাই, এই কাজটা কার? আর কে এমন নৃশংসতা করেছে? কিছু বুঝতে পারছেন? রাতুল হালকা একটি হাসি দিল এবং চোখে কিছুটা তীক্ষ্ণতা ছিল। তারপর বলল, এখনো বুঝতে পারনি? যেই কয়েকজন জানতো আমি বিবাহিত, তাদের স্বার্থে ছোটখাটো একটা ট্রেলার দেখানো হলো। আমাদের সমাজে যে দয়াশীল নেতা হিসেবে পরিচিত দেলোয়ার খন্দকার, এই কাজটা তারই। ভুল করেছে। তার বিরুদ্ধে অনেক বেইমানি কাজ চলছে, হিসাব করলে দেখতে পাবে।
আর সে কোন কোন পতিতালয়ে যায়, কি কি ঘৃণ্য কাজ করে, সব কিছু আজকের মধ্যে রেকর্ড করে আমার কাছে নিয়ে আসো। আসিফ কিছুটা চিন্তিত হয়ে বলল, কিন্তু ভাই বড় বড় পুলিশ নেতা তো আছেই, আর তাদের সাথী ও সহযোগীও রয়েছে। তাহলে ওদের কাছে দিলে তো তারা সব কিছু গায়েব করে দেবে, আর আমাদের বিপদ বাড়বে। এমনিতেই তো তারা আপনার নামে কেস ফাইল করার জন্য মরিয়া হয়ে আছে। রাতুল আবার হাসল, তবে এই হাসির মধ্যে একটা ভয়ঙ্কর আভা ছিল। সে দৃঢ় কণ্ঠে বলল, আমরা আমাদের আইডেন্টিটি লুকিয়ে রাখব, সব কিছু গোপন রাখব। আর যতগুলো বেআইনি ফ্যাক্টরি দেলোয়ার খন্দকারের আছে সেগুলো আজ রাতের মধ্যে আগুনে পুড়িয়ে দেব। কাউকে আর ছাড় দেওয়া হবে না। রাতুলের এই দৃঢ়তা, সাহস এবং পরিকল্পনা বুঝিয়ে দিল তার কাছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা কেবল সময়ের ব্যাপার। রাতুল একবার স্কুলের দিকে তাকালো, নিশ্চিত হলো চৈতি ক্লাসরুমে চলে গেছে। তারপর সে ধীর কণ্ঠে বলল, সব রেডি তো? আসিফ দ্রুত মাথা ঝাঁকাল, হ্যাঁ ভাই, কয়েকজন লোককে পাঠিয়ে দিয়েছি। দেলোয়ার খন্দকারের প্রতিটা গতিবিধি নজরে রাখা হচ্ছে। তবে একটা সমস্যা আছে। রাতুল চোখ সরু করল, কি সমস্যা? আসিফ একটু কাছে এসে ফিসফিসিয়ে বলল, দেলোয়ার খন্দকার শুধু রাজনৈতিক নেতা না, ওর হাত অনেক দূর পর্যন্ত বিস্তৃত। পুলিশের অনেক বড় মাথাদের সাথে তার লেনদেন রয়েছে। আমাদের প্ল্যান যদি একবার ফাঁস হয়ে যায় তাহলে উল্টো আমাদের দিকেই ফাঁদ পাতবে। রাতুল ঠোঁটের কোণে একচিলতে হাসি ফুটিয়ে বলল, ওরা ফাঁদ পাতবে? তাহলে তো সেটা ওদের জন্যই সবচেয়ে বড় ফাঁদ হবে। আসিফ কিছুক্ষণ চুপ করে থাকলো, তারপর বলল, ভাই আপনি যা বলবেন তাই হবে। তবে সাবধান থাকতে হবে। রাতুল একটু মাথা ঝুঁকিয়ে বলল, তুই শুধু খবর পৌঁছে দে, বাকিটা আমি দেখব। আজ রাতের মধ্যে দেলোয়ার খন্দকারের বেআইনি ব্যবসার অস্তিত্ব থাকবে না। আসিফ আর কিছু বলল না, শুধু মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। রাতুল তখন পকেট থেকে ফোন বের করে কোথাও একটা নম্বর ডায়াল করল। হাসপাতালের করিডোরে থমথমে পরিবেশ। মেয়েটিকে আইসিইউতে ভর্তি করা হয়েছে, চিকিৎসকরা তার অবস্থা নিয়ে এখনো কিছু বলেনি। চারপাশে পুলিশ, সাংবাদিক আর সাধারণ মানুষের ভিড়। এই সময়ই একদল রাজনৈতিক নেতা হাসপাতালের মূল ফটকের সামনে গাড়ি থেকে নেমে এল। তাদের নেতৃত্বে দেলোয়ার খন্দকার। সে মুখে দুঃখের ছাপ এনে সাংবাদিকদের সামনে দাঁড়ালো। ক্যামেরার ফ্ল্যাশ তার মুখে পড়তেই সে গলায় ভারী আবেগ এনে বলল, আমাদের সমাজে এমন নির্মম ঘটনা ঘটছে, এটা অত্যন্ত লজ্জাজনক। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা জানাই। অপরাধীরা যেই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। তার সাথে থাকা অন্য নেতারা সমস্বরে মাথা নাড়ল। কেউ কেউ চোখে দুঃখের ছায়া ফেলার ব্যর্থ চেষ্টা করল। সাংবাদিকদের কেউ একজন প্রশ্ন করল, আপনারা কি ভুক্তভোগীর পরিবারের পাশে দাঁড়াবেন? দেলোয়ার খন্দকার মুহূর্তের জন্য থেমে গেল, তারপর নাটকীয় কণ্ঠে বলল, অবশ্যই, আমরা আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে চিকিৎসার যাবতীয় খরচ বহন করব। আমি নিজে তার পরিবারের সাথে দেখা করব আর প্রশাসনের সাথে কথা বলে দ্রুত দোষীদের গ্রেফতারের ব্যবস্থা করব। সঙ্গে থাকা নেতারা আবারও মাথা ঝাঁকাল। কেউ কেউ চাপা স্বরে বলল, ঠিক বলেছেন নেতা ভাই, দোষীদের উপযুক্ত শাস্তি দিতে হবে। এর মধ্যে হাসপাতালের এক চিকিৎসক বাইরে বেরিয়ে এলেন। সাংবাদিকরা দৌড়ে গেল তার দিকে, কিন্তু তিনি কোনো মন্তব্য করলেন না। দেলোয়ার খন্দকার দ্রুত তার দিকে এগিয়ে গিয়ে কাঁধে হাত রেখে নিচু গলায় বলল, ডাক্তার সাহেব, মেয়েটার অবস্থা কেমন? ডাক্তার একটু ইতস্তত করে বললেন, তার অবস্থা সংকটাপন্ন। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু শারীরিক এবং মানসিকভাবে সে প্রচণ্ড আঘাত পেয়েছে। দেলোয়ার খন্দকার মাথা নাড়ল, যেন খুবই মর্মাহত হয়েছে। তারপর সাংবাদিকদের দিকে ফিরে করুণ গলায় বলল, আমরা সবাই ওর জন্য দোয়া করি। প্রশাসনের কাছে আমার একটাই দাবি, দোষীদের চিহ্নিত করে দ্রুত কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। ক্যামেরার ফ্ল্যাশ আবার ঝলসে উঠল। চারপাশে ভিড় আরও বাড়তে থাকল। কিন্তু কেউ জানত না, এই দুঃখ প্রকাশ করা মানুষটাই এই ঘটনার নেপথ্যে মূল খলনায়ক। স্কুলের নির্জন করিডোরে দাঁড়িয়ে রাতুল আর আসিফ ফোনে চোখ রেখে দেলোয়ার খন্দকারের প্রেস কনফারেন্স দেখছিল। স্ক্রিনে ভেসে উঠছে তার নাটকীয় মুখভঙ্গি, সংবেদনশীল কণ্ঠে বলা কথাগুলো, সবটাই যেন সাজানো একটা দৃশ্যের অংশ। আসিফ ঠোঁটের কোণে বিদ্রুপাত্মক হাসি টেনে বলল, দেখছেন তো ভাই, কি সুন্দর করে নাটক করছে। রাতুল ঠান্ডা চোখে তাকিয়ে রইল। তারপর ধীর কণ্ঠে বলল, অভিনয় ভালোই জানে। তবে এই মঞ্চের পর্দা নামতে বেশি সময় লাগবে না। ঠিক সেই মুহূর্তে স্কুলের ঘণ্টা পড়ল। ছুটির সময় হয়ে গেছে। কিছুক্ষণ পরেই চৈতি স্কুল থেকে বেরিয়ে মেইন গেটের দিকে এগিয়ে এল। অন্য শিক্ষার্থীদের মতো সেও গেটের দিকে হাঁটছিল, কিন্তু তার চোখে আজকের সকালবেলার ঘটনার ধাক্কা স্পষ্ট ছিল। রাতুল ধীর পায়ে সামনে গিয়ে দাঁড়ালো। গভীর চোখে চৈতির দিকে তাকিয়ে বলল, চলো, গাড়ি রেডি আছে। সিকিউরিটি থাকবে তোমার সাথে, তোমাকে সাবধানে বাড়িতে পৌঁছে দেবে। চৈতি কিছু বলল না, শুধু একবার মুখ তুলে তাকালো। তার চোখের ভাষা বুঝতে পারা কঠিন, তবে তার মধ্যে প্রশ্ন ছিল। গাড়ির দরজা খুলে দেওয়ার আগে রাতুল পকেট থেকে একটা পুরনো মডেলের বাটন ফোন বের করে চৈতির হাতে দিল। এইটা সবসময় সাথে রেখো,
গম্ভীর কণ্ঠে বলল সে, এতে শুধু দুটো নাম্বার সেভ করা আছে, আমার আর আসিফের। যদি আমাকে ফোনে না পাও তাহলে আসিফকে ফোন করবে। চৈতি কিছুক্ষণ ফোনটা হাতে নিয়ে তাকিয়ে রইল। তারপর ডাগর ডাগর চোখ তুলে সরাসরি রাতুলের দিকে তাকালো। তার কণ্ঠে এক অদ্ভুত আবেগ মিশেছিল। আপনি যাবেন না? রাতুল এক মুহূর্ত চুপ করে থেকে বলল, না এখনো না। আমার কাজ শেষ হলে আমি নিজেই তোমার কাছে যাব। আর শুনো, কদিন আর স্কুলে আসতে হবে না। বাসায় থেকে লেখাপড়া করবে। চৈতি কিছু বলতে গিয়েও বলল না। চোখের সামনে আরো কিছু প্রশ্ন জড়ো হচ্ছিল কিন্তু সে চুপ করে রইল। রাতুল নিজ হাতে গাড়ির দরজা খুলে দিল। চৈতি ধীরে ধীরে উঠে বসল। গাড়ি ধীরে ধীরে স্কুল গেট পেরিয়ে রাস্তায় মিলিয়ে গেল। রাতুল গাড়ির দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর ধীরে পকেট থেকে সিগারেট বের করে ঠোঁটে নিল। তার চোখে তখন শুধু প্রতিশোধের অগ্নিশিখা জ্বলছিল। হাসপাতালের করিডোরটা শুনশান। রাতুল আর আসিফ দ্রুত পা চালিয়ে এগিয়ে যাচ্ছে। মেয়েটা এখনো অচেতন ওটিতে আছে। বাইরে দাঁড়িয়ে থাকা পুলিশদের চোখে কিছুটা চাপা অস্বস্তি, কিন্তু কিছু বলছে না। প্রেসের কয়েকজন সাংবাদিক এসে ঘিরে ধরল রাতুলকে। মাইক্রোফোনগুলো একসাথে সামনে ধরে প্রশ্নের বৃষ্টি শুরু হলো। এই ঘটনার পর আপনার পদক্ষেপ কি? পতিতালয় বন্ধ করতে কি উদ্যোগ নেবেন? রাতুল চুপ করে তাকিয়ে রইল কয়েক মুহূর্ত। এরপর ধীরে ধীরে বলল, আমাদের দেশে পতিতালয় আমরাই তৈরি করি। দিনের আলোতে আমরা সভ্য ভদ্রলোক, আর রাতের অন্ধকারে হয়ে যাই নিকৃষ্ট জানোয়ার। এই মেয়েটা ধর্ষণের শিকার হয়েছে, আর আপনারা কি করছেন? আসল অপরাধীকে ধরতে চাচ্ছেন না, বরং এখানে এসে নিজের ইমেজ ধরে রাখার চেষ্টা করছেন। আর যারা আরও এক ধাপ এগিয়ে যায় তারা এই মেয়েটার ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়, তারপর মুখোশ পরে বলে, আমি প্রতিবাদ করছি। চারপাশে নিস্তব্ধতা নেমে এলো। সাংবাদিকরা একে অপরের দিকে তাকাচ্ছে, কেউ কেউ ইতস্তত করছে। রাতুল আবার বলল, এই দেশের হাজারো ধর্ষিতা মেয়ের কোনো জায়গা নেই। বিশ্বাস না হয় 2 দিন অপেক্ষা করুন। দেখবেন সমাজে এই মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তুলবে, অশ্লীল কথা বলবে। তারপর হয়তো মেয়েটা আত্মহত্যা করবে, অথবা একসময় তাকে ঠাঁই নিতে হবে সেই পতিতালয়ে যেটা বন্ধের কথা আপনারা বলছেন। রাতুলের চোখের ভাষা কঠিন হয়ে উঠল, কণ্ঠে তীব্র রাগ আর অভিমান। আমাদের দেশের রক্ষকরাই ভক্ষক, আর আমি কোনো সাধু পুরুষ নই, আমার মধ্যেও খারাপ গুণ আছে। কিন্তু একটা পার্থক্য আছে, আমি যা করি তা স্বীকার করি। অন্তত সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারি। আপনাদের কাছে একটা অনুরোধ, প্লিজ এই মেয়েটার ছবি বা ভিডিও কোথাও পোস্ট করবেন না। তাকে বাঁচতে দিন, তাকে আরেকবার মরতে দেবেন না। সাংবাদিকদের মধ্যে গুঞ্জন উঠল। কেউ মুখ নিচু করল, কেউ চুপ রইল। রাতুল এবার এক ধাপ এগিয়ে বলল, আপনারা যারা মিডিয়াতে কাজ করেন, আপনাদের সত্যিকারের শক্তি আছে। ক্ষমতার অপব্যবহার করবেন না, বরং এই মেয়েটার জন্য সঠিক বিচার দাবি করুন। ধর্ষিতা মেয়েটাকে সমাজের সামনে টেনে আনবেন না, বরং ধর্ষকের মুখোশ খুলুন, এমন শাস্তি দিন যেন পরের বার কেউ ধর্ষণ করতে গিয়ে একবার নয় 100 বার ভাবে। চারপাশে থমথমে পরিবেশ। কেউ কিছু বলছে না। রাতুলের চোখে তীব্র অগ্নিকণ্ঠে দৃঢ়তা। আজ সে একা নয়, তার কণ্ঠে হাজারো নিপীড়িত নারীর আর্তনাদ। রাতুলের কথা শেষ হতেই আশপাশে এক ধরনের চাপা নীরবতা নেমে এলো। সাংবাদিকদের কেউ কেউ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, কেউ আবার ক্যামেরা নামিয়ে ফেলল। হয়তো তারা রাতুলের কথায় কিছুটা লজ্জিত, আবার হয়তো এমন খোলামেলা সত্য শুনে কিছুটা হতবাক। আসিফ ধীর পায়ে রাতুলের দিকে এগিয়ে এসে কানে কানে বলল, চলবে? রাতুল একবার পেছনে ফিরে তাকালো। হাসপাতালের করিডোরের এক কোণে সাদা চাদরে ঢাকা মেয়েটি নিশ্চল হয়ে শুয়ে আছে। হয়তো বেঁচে আছে, হয়তো মরে গেছে। এই সমাজের কাছে তার জীবিত থাকা বা না থাকা কোনো ব্যাপারই না। একটা দীর্ঘশ্বাস ছেড়ে সে গাড়ির দিকে এগিয়ে গেল। গাড়ির দরজা লাগিয়ে রাতুল গভীর গলায় বলল, চৈতির নিরাপত্তা বাড়িয়ে দে। আসিফ মাথা নাড়িয়ে সম্মতি জানালো। গাড়ি স্টার্ট নিতে না নিতেই ফোন বের করে দ্রুত নির্দেশ পাঠিয়ে দিল, চৈতির নিরাপত্তায় নতুন কিছু লোক বসানো হবে। গাড়ির ভেতর রাতুলের চোখে অন্ধকার এক দৃষ্টি। এখন আমাদের লক্ষ্য দেলোয়ার খন্দকার, রাতুল ধীর কিন্তু দৃঢ় কণ্ঠে বলল। নারী আশ্রমের নামে সে নারী পাচার করে। দিনের বেলা মহৎ সাজে, রাতে মেয়েদের নিলামে তোলে। আসিফ ঠোঁট চেপে ধরল, প্রমাণ লাগবে, না হলে কিছু করতে পারবি না। প্রমাণ জোগাড় করতে যাচ্ছি, রাতুল সংক্ষিপ্ত জবাব দিল। দুপুরের কড়া রোদে গেটের সামনে এসে গাড়ি থামল। আশ্রমের বড় সাইনবোর্ডে লেখা, দেলোয়ার খন্দকার নারী পুনর্বাসন কেন্দ্র। কিন্তু ভিতরে কি চলে সেটা সবাই জানে, কেউ মুখ খোলে না। রাতুল গার্ডদের এড়িয়ে ভিতরে প্রবেশ করল। রিসেপশনের ডেস্কে বসে থাকা লোকটা উঠে দাঁড়ানোর আগেই রাতুল সরাসরি বলে ফেলল, ম্যানেজার কোথায়? লোকটা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু রাতুলের চোখের ভাষা দেখে থেমে গেল। মিনিটখানেক পর একজন মাঝবয়সী লোক এগিয়ে এলো। ছোটখাটো গরম মুখে একটা মিথ্যে ভদ্রতার ছাপ। আপনারা কারা? লোকটা গলা খাকারি দিয়ে বলল। তুমি এই আশ্রমের ম্যানেজার? রাতুল জানতে চাইল।
লোকটা মাথা ঝাঁকালো। আমাদের কিছু কথা আছে, রাতুল ঠান্ডা গলায় বলল, ভিতরে বসবো? ম্যানেজার দ্বিধান্বিত চোখে একবার চারপাশ দেখল, তারপর সম্মতি দিল। ভিতরের রুমে ম্যানেজার বসতেই রাতুল সরাসরি প্রশ্ন করল, এখানে নারী পাচারের ব্যবসা চলে তাই না? ম্যানেজার চমকে উঠল, কি বলছেন? এটা একটা পুনর্বাসন কেন্দ্র, আমরা নির্যাতিত নারীদের সাহায্য করি। আসিফ ঠোঁট বাঁকালো, তাই নাকি? রাতুল চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে জানালার পাশে গিয়ে দাঁড়ালো। এক মুহূর্ত চুপ থেকে বলল, বেশ, তাহলে নাম বলো। এখানে কাদের পুনর্বাসন দিয়েছ? ম্যানেজার এবার একটু গুছিয়ে নিল নিজেকে। আমাদের রেকর্ড আছে, সরকারি অনুমোদন আছে। রাতুল হেসে বলল, ঠিক আছে, তাহলে লিস্ট বের করো। লোকটা এবার পুরোপুরি অস্বস্তিতে পড়ে গেল। আমাদের গোপনীয়তা রাখতে হয়। গোপনীয়তা? এবার এদের তুলে নেওয়া হয়, বিক্রি করা হয়, বিদেশে পাচার করা হয়, এই গোপনীয়তার কথা বলছো? লোকটা এবার ভয় পেতে শুরু করল, কিন্তু তবুও স্বীকার করতে চাইল না। রাতুল ধীর পায়ে এগিয়ে এসে ম্যানেজারের কলার চেপে ধরল। একটা লাস্ট সুযোগ দিচ্ছি, মুখ খুলো। আমি কিছু জানি না। এইবার আর দেরি করল না রাতুল। এক ঘুষিতেই লোকটা চেয়ার থেকে পড়ে গেল মেঝেতে। তারপর একের পর এক কয়েকটা লাথি খেল। লোকটা তখন ককিয়ে উঠল, আমি বলছি দয়া করে মারবেন না। লোকটি একটা ফাইল দিল। রাতুল হাত বাড়িয়ে ফাইলটি হাতে নিয়ে এক নজর চোখ বুলিয়ে তারপর রাতুল ফাইলটা বন্ধ করে বলল, এই ফাইল এখন আমাদের থাকবে। আসিফ হাতের ইশারায় বাইরে থাকা গার্ডদের ডাকল, একে তুলে নিয়ে যাও। গার্ডরা এসে ম্যানেজারকে ধরে টেনে নিয়ে গেল। রাতুল চোয়াল শক্ত করে বলল, দেলোয়ার যেন জানতে না পারে আমরা এসেছি। সময় এলে ওকে ধরব, কিন্তু এখন ওকে ধোকা দিতেই হবে। আসিফ একপাশে দাঁড়িয়ে বলল, সেটা ঠিক আছে, কিন্তু এরপর? রাতুল একবার ফাইলের দিকে তাকালো, তারপর বাইরে ঝাঝালো রোদে ঢেকে থাকা রাস্তার দিকে তাকিয়ে বলল, এরপর দেলোয়ার খন্দকারের পালা। ইফতারির আয়োজন সামনে নিয়ে বসে আছে রাতুল আর আসিফ। খাবারের থালা সাজানো, টেবিলে ঠান্ডা শরবত রাখা, সব ঠিকঠাক, কিন্তু রাতুলের মনটা অস্থির। চৈতির জন্য এক অজানা উদ্বেগ তার বুকের ভেতর দোল খাচ্ছে। চোখ রাখল ফোনের স্ক্রিনে, কিন্তু কোনো মেসেজ বা কল নেই। হুট করে ফোনটা কেঁপে উঠল। চৈতির নামটা ভেসে উঠতেই সারাদিনের ক্লান্তি যেন মুহূর্তেই উবে গেল। প্রশান্তির এক স্নিগ্ধ স্রোত বয়ে গেল মন জুড়ে। দেরি না করে ফোনটা কানে ধরল রাতুল। ওপাশ থেকে কোনো শব্দ নেই, শুধু ধীরে ধীরে শ্বাস নেওয়ার আওয়াজ শোনা যাচ্ছে। রাতুল চোখ বন্ধ করে সেই শ্বাসের শব্দটাকে গভীরভাবে অনুভব করতে থাকল। চৈতি একদম কাছে, যেন ঠিক পাশেই বসে আছে। নীরবতা ভেঙে এলো চৈতির কাপা কাপা কণ্ঠ। কেমন আছেন? কি করছেন? ইফতার করেছেন তো? পানি পান করলে যেমন তৃষ্ণা মেটে, ঠিক তেমনি চৈতির এই কটা শব্দ রাতুলের হৃদয়ের সব তৃষ্ণা মিটিয়ে দিল। বুকের মধ্যে শান্তির এক দোলা লাগল। নিজেকে সামলে নিয়ে গভীর কণ্ঠে বলল রাতুল, আমি ঠিক আছি, এখন ইফতার করব। তুমি কি করছো? ইফতার করেছ তো? হু করব। সাবধানে থেকো চৈতি। কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ফোন দিও। বাইরের কোনো শব্দ শুনলে দরজা খুলে বের হবে না। আর চিন্তা করো না, আমি সবসময় তোমাকে নজরে রেখেছি। তুমি আমার দৃষ্টি থেকে এক মুহূর্তের জন্যও বাইরে যাওনি। ওপাশ থেকে আর কোনো উত্তর এলো না। কিছুক্ষণ অপেক্ষা করল রাতুল, তারপর ফোনের লাইন কেটে গেল। চৈতি হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু পারেনি। ফোনটা নামিয়ে এনে গভীরভাবে শ্বাস নিল রাতুল। দূরে কোথাও চৈতি ঠোঁট কামড়ে ধরল, যেন কোনো কথা বুকের ভেতর চাপা দিয়ে রেখেছে। তার চোখের সামনে রাতুলের প্রতিচ্ছবি ভাসছে, অথচ বলা হয়ে উঠছে না অনেক কিছু। ইফতার শেষ করে রাতুল আর আসিফ একসঙ্গে নামাজ আদায় করল। বাইরে তখন সন্ধ্যার ছায়া ঘনিয়ে আসছে, রাস্তায় হালকা যানজট। কিন্তু রাতুলের মনে একটু অস্থিরতা নেই, বরং এক অদ্ভুত শান্তি তার চোখে মুখে। কারণ সে জানে আজ রাতে ন্যায়বিচারের আগুন জ্বলবে। নামাজ শেষ করে গাড়িতে উঠে বসল দুজন। গন্তব্য, দেলোয়ার খন্দকারের অবৈধ মদের দোকান। শুধু এখানেই নয়, আজ একই দিনে দেলোয়ারের 5টি মদের ফ্যাক্টরিতে আগুন লাগবে। ঢাকার বাইরের 4টি জায়গায় রাতুলের লোকেরা কাজ করবে, আর ঢাকার ভেতরের একমাত্র ফ্যাক্টরিতে সরাসরি থাকবে রাতুল আর আসিফ। গাড়ি ধীরে ধীরে শহরের ব্যস্ত রাস্তা পার হয়ে প্রবেশ করল তুলনামূলক নির্জন এলাকায়। একটা পুরনো গোডাউনের সামনে এসে থামল তারা। এই গোডাউনটা বাইরে থেকে সাধারণ স্টোরেজ মনে হলেও আসলে ভেতরে চলছে অবৈধ মদের ব্যবসা। রাতুল গাড়ি থেকে নেমে চারপাশটা ভালো করে দেখে নিল। তার চোখ দুটো অন্ধকারের মধ্যেও তীক্ষ্ণ হয়ে উঠল। আসিফ ফিসফিস করে বলল, ভিতরে লোকজন আছে, আমাদের দ্রুত কাজ শেষ করতে হবে। আমি জানি, সংক্ষেপে বলল রাতুল। জন ধীর পায়ে এগিয়ে গেল দরজার দিকে। তালা ভাঙতে সময় লাগল না। একবার ভেতরে ঢুকে পড়তেই চারপাশ থেকে উগ্র মদের গন্ধ এসে নাকে লাগল। বিশাল সব ড্রাম সাজিয়ে রাখা, বোতল ভর্তি করে পাঠানোর জন্য রেডি করা হয়েছে। রাতুল পকেট থেকে ছোট্ট একটা কাচের বোতল বের করল।
বোতলের ভেতরে তরল পদার্থ চকচক করছে, এটা এক ধরনের কেমিক্যাল যা আগুনের সংস্পর্শে এলেই ভয়াবহ বিস্ফোরণ ঘটায়। দুইজন দ্রুত এক একটা জায়গায় বোতল রেখে দিল। আসিফ লাইটার বের করে বলল, তোর সিগন্যালের অপেক্ষায় আছি। রাতুল একবার চারপাশটা দেখে নিয়ে বলল, সময় হয়ে গেছে। আগুনের শিখা জ্বলে উঠল আসিফের হাতে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ল চারপাশে। কিছুক্ষণের মধ্যেই মদের গোডাউন দাউ দাউ করে জ্বলতে লাগল। রাতুল আর আসিফ দ্রুত বের হয়ে গাড়িতে উঠে পড়ল। গাড়ির জানালা দিয়ে রাতুল পেছনে তাকালো। আগুনের লেলিহান শিখা আকাশের দিকে উঠে যাচ্ছে। ভেতরে কিছু লোকের চিৎকার শোনা যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারবে না কে এই আগুন লাগিয়েছে। রাতুল ঠোঁটের কোণে এক চিলতে হাসি টেনে বলল, শুধু এখানেই নয়, আজ রাতের মধ্যে দেলোয়ারের সব ফ্যাক্টরির এটাই অবস্থা হবে। আসিফ মাথা ঝাঁকালো। আর কাল সকালে খবরের শিরোনাম হবে, দেলোয়ার খন্দকারের অবৈধ সাম্রাজ্যে ভয়াবহ আগুন। রাতুল শান্ত গলায় বলল, এটাই তো দরকার ছিল। কিছু আগুন শুধু আলো জ্বালানোর জন্য নয়, কিছু আগুন নরকের দরজা খুলে দেয়। গাড়ি দ্রুত অন্ধকার রাস্তার দিকে এগিয়ে গেল, আর পেছনে দাউ দাউ করে জ্বলতে থাকলো অবৈধ মদের ব্যবসার কালো অধ্যায়। রাত গভীর, কিন্তু রাতুলের অভিযান তখনও চলছে। চৈতি বই পড়তে পড়তে কখন যে ঘুমিয়ে পড়েছিল নিজেই বুঝতে পারেনি। বেলকনির দরজাটা ভুলবশত খোলা রয়ে গিয়েছিল। হঠাৎই একটা শব্দে চৈতি চমকে উঠে বসে। ঘুম জড়ানো চোখে বেলকনির দিকে তাকাতেই দেখতে পায়, একজন অচেনা লোক দাঁড়িয়ে আছে, মুখে কালো মাস্ক, মাথায় হুড চাপা। ঠান্ডা বাতাসে তার কালো হুডির ছায়া যেন আরো রহস্যময়ী হয়ে উঠেছে। চৈতির শিরদাঁড়া দিয়ে শীতল স্রোত বয়ে যায়। এই নিঃশব্দ আগন্তুককে? চৈতি ধর্মরিয়ে উঠে দাঁড়ায়, একদৃষ্টিতে লোকটার দিকে তাকিয়ে বলে, তুমি কে? এখানে কি চাই? লোকটা কিছু না বলে ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। তার চোখে হিংস্র দৃষ্টি। চৈতির বুকের ভেতর ধুকপুক শব্দ বাড়লেও সে নিজেকে সামলে নেয়। ভয় পেলে চলবে না। আচমকা লোকটা একটা ধারালো ছুরি বের করে ঝাঁপিয়ে পড়ে চৈতির দিকে। কিন্তু চৈতি পিছিয়ে যাওয়ার বদলে ঝটকা দিয়ে হাত বাড়িয়ে ছুরিটা ধরে ফেলে। শীতল লোহাটা তার তালুর মাংস কেটে ফেলে, কিন্তু সে ছাড়ে না। ব্যথায় চোখে পানি চলে এলেও সে দাঁতে দাঁত চেপে ধরে রাখে ছুরিটা। লোকটা ধাক্কা দিয়ে ওর হাত ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু চৈতি জোরে চেপে ধরে রাখে। রক্ত ঝরতে থাকে, কিন্তু সে নড়েনি এক চুলো। লোকটা এবার আরো জোরে চাপ দিতে গেলে চৈতি নিজের সব শক্তি দিয়ে ছুরিটা টান মারে। লোকটা ভারসাম্য হারিয়ে পিছিয়ে পড়ে, কিন্তু চৈতি তখনও দাঁড়িয়ে, রক্তে ভিজে যাচ্ছে ওর হাত, কিন্তু মুখে একটাও আর্তনাদ নেই। চৈতি এবার দৃঢ় গলায় বলে, এবার যদি এক পা সামনে বাড়াও তাহলে কিন্তু বাঁচবে না। লোকটা কয়েক সেকেন্ড চৈতির চোখের দিকে তাকিয়ে থাকে। সেখানে ভয় নেই, বরং এক ধরনের অদম্য আগুন। চৈতি রক্তাক্ত হাতে ছুরিটা শক্ত করে ধরে আছে। লোকটা এক মুহূর্ত থমকে গিয়েছিল, কিন্তু তারপরই দ্রুত আরেকটা ধারালো ছুরি বের করে। তার চোখে এবার আরো বেশি হিংস্রতা। চৈতি বুঝতে পারে লোকটা সহজে পালাবে না। সে নিজের ব্যথা ভুলে দাঁতে দাঁত চেপে বলে, আমি মরতে নয়, বরং মারতে জানি। লোকটা ছুরিটা উঁচিয়ে ওর দিকে ঝাঁপিয়ে পড়তে গেলে চৈতি নিঃসংকোচে নিজের হাতে থাকা ছুরিটা ছুঁড়ে মারে লোকটার পায়ে। ধারালো ফলাটা গভীরভাবে ফুটে যায় ওর হাঁটুর কাছে। লোকটা বিকট চিৎকার দিয়ে মাটিতে পড়ে যায়, ছুরিটা হাত থেকে পড়ে যায় তার। ব্যথায় কাতরাতে কাতরাতে সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। চৈতি এবার রক্তাক্ত হাতে লোকটার সামনে গিয়ে দাঁড়ায়, চোখে ভয়ঙ্কর এক দৃঢ়তা। এখনো যদি ওঠার চেষ্টা করো তাহলে এবার আর শুধু পায়ে নয়, গলায় মারব। চৈতি নিঃশ্বাস ফেলারও সময় পেল না। লোকটা ব্যথায় কাতরালেও সহজে হার মানবে না, সেটা ওর চোখের আগুনেই স্পষ্ট। সে দ্রুত নিজের রক্তাক্ত হাত সামলানোর চেষ্টা করল, কিন্তু ব্যথা উপেক্ষা করেও মোবাইলটা তুলে নিল। আঙুল কাঁপছিল, তবু রাতুলকে একটা মাত্র মেসেজ পাঠালো, বাসায় আসুন জরুরি। রাতুল তখনও কাজের মধ্যে ব্যস্ত ছিল। ফোনের স্ক্রিনে চৈতির মেসেজ দেখেই কপালে ভাঁজ পড়ে গেল। গভীর রাতে চৈতি এমন মেসেজ পাঠানোর মানে নিশ্চয়ই কোনো বড় সমস্যা হয়েছে। সে এক মুহূর্ত দেরি না করে গাড়ি ঘুরিয়ে বাসার দিকে রওনা দেয়। পথের ধুলো উড়িয়ে দ্রুতগতিতে ছুটতে থাকে গাড়ি। মাথার ভেতর হাজারটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। চৈতি কি বিপদে পড়েছে? কেউ ওকে আক্রমণ করেছে? প্রায় 1 ঘন্টা পর রাতুল যখন বাড়ির সামনে পৌঁছায়, তখনই তার নজরে পড়ে একটা অস্বাভাবিক কিছু। গেটের বাইরে কোনো নড়াচড়া নেই। সে দ্রুত নেমে সিকিউরিটি চেকপোস্টের দিকে এগিয়ে যায়। কিন্তু সামনে গিয়েই তার শরীর বরফ হয়ে যায়। গার্ডরা সবাই মাটিতে পড়ে আছে, একদম অচেতন। রাতুলের ধমনীতে উত্তেজনার স্পন্দন তীব্র হয়ে ওঠে। হাত মুঠো হয়ে যায় ক্রোধে। এই রাতে বাসায় কিছু একটা হয়েছে। চৈতি বিপদে। সে আর এক মুহূর্তও দেরি না করে দ্রুত বাসার দরজার দিকে ছুটে যায়। অতিরিক্ত চাপে চৈতি আর সহ্য করতে পারল না। তার চোখে অস্পষ্টতা নেমে আসলো, শরীরটি নরম হয়ে গিয়ে রাতুলের বুকে ঢলে পড়ল। তার শরীর একেবারে অসাড় হয়ে গেছে, হাত থেকে ছুরিটা পড়ে গেল। রাতুলের হৃদয় যেন থেমে গেল, শরীরের প্রতিটি কোষে আতঙ্ক ছড়িয়ে পড়ল।
তার হাত আঁকড়ে ধরল চৈতির মাথা, গভীর শ্বাস নিল। চৈতি, না, না। তার কণ্ঠে শুধু একটি শব্দ, যেন সে হারিয়ে ফেলছে কোনো কিছু অত্যন্ত মূল্যবান। চৈতির রক্তমাখা শরীর তার বুকে, এবং সে পুরো পৃথিবীকে উপেক্ষা করে তার প্রিয় মানুষটিকে ধরে রাখার চেষ্টা করছে। রাতুলের চোখে জল লুকানো ছিল না, কিছু একটা ভেঙে যাচ্ছিল, একটি গভীর ও অসম্ভব কষ্ট। তার কাছে চৈতি ছিল তার একমাত্র অস্তিত্ব, এবং এই মুহূর্তে সে যেন কোনো কিছুই করতে পারছে না। রাতুলের কণ্ঠ কাঁপছে। সে দ্রুত চৈতিকে ধরে সোফায় শুইয়ে দিল। কাপড় ছিঁড়ে তার হাতের ক্ষতস্থান চেপে ধরল যাতে রক্তপাত বন্ধ হয়। কিন্তু চৈতির নিঃশ্বাস এতটা ধীর হয়ে আসছে যে রাতুলের মনে হচ্ছে সে এই মুহূর্তে অক্সিজেন পাচ্ছে না। তারপর তার চাহনি ধীরে ধীরে বদলে গেল। ঠান্ডা, ভয়ঙ্কর, মৃত্যুর মতো নিষ্ঠুর হয়ে উঠল। মাটিতে কাতরানো লোকটার দিকে তাকাতেই তার ভেতরের দানব জেগে উঠল। কে পাঠিয়েছে তোকে? লোকটা যন্ত্রণায় ছটফট করছে, কিন্তু মুখ শক্ত করে আছে। রাতুল কোনো দয়া দেখালো না, এক মুহূর্তের জন্যও না। পায়ের আঘাতে লোকটাকে উল্টে দিল, তারপর তার চোয়াল চেপে ধরল এতটাই শক্তভাবে যে লোকটা হাউমাউ করে উঠল। বল, নইলে এমন জায়গায় আঘাত করব যে তোর চিৎকারও বের হবে না। লোকটা ছটফট করছিল, কিন্তু রাতুলের মনোযোগ এখন অন্যদিকে। চৈতির নিঃশ্বাস ঠিক আছে তো? সে দ্রুত পরিচিত একজনকে ফোন দিল, স্বাভাবিক গলায় না, বরং এমন শীতল স্বরে যা শুনলে কেউ বুঝতে পারবে আজ কেউ রেহাই পাবে না। 10 মিনিটের মধ্যে এখানে আসো, একটা কাজ আছে। ফোন কেটে দিয়ে চৈতির দিকে তাকিয়ে দেখল সে অচেতন হলেও কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। রাতুল চৈতির গালে আলতোভাবে হাত রাখল, এক মুহূর্তের জন্য তার ঠোঁট কেঁপে উঠল। চৈতি চোখ খোলো প্লিজ, আমি আছি তোমার পাশে, তোমাকে কিছু হতে দেব না। তারপর হাতটা নিজের বুকের ওপর রাখল, যেন নিজের উষ্ণতা দিয়ে চৈতিকে জাগিয়ে তুলতে পারে। তার নিজের চোখ ভিজে উঠলেও সে শক্ত থাকতে চায়। রাতুল জানে কেউ যদি তার প্রিয় মানুষকে আঘাত করে তবে সে ছেড়ে দেবে না। সেই দিন শেষ যখন সে ধৈর্য ধরত। আজ থেকে রাতুল আহমেদ তার ভালোবাসার জন্য পুরো পৃথিবীর বিরুদ্ধে দাঁড়াতে রাজি। রাতুলের নিঃশ্বাস আটকে আসছিল। চৈতির নিস্তেজ শরীরটা তার বুকে হেলে পড়েছে। তার রক্তমাখা হাত শক্ত করে ধরা, যেন এখনই ছেড়ে দিলে সে আর ফিরে আসবে না। রাতুল এক মুহূর্তও দেরি করল না। ধীরে ধীরে নিচু হয়ে চৈতিকে দুহাতে তুলে নিল। এতক্ষণ যে কাতরাচ্ছিল সেই লোকটিও শ্বাস আটকানো দৃষ্টিতে তাকিয়েছিল রাতুলের দিকে। রাতুল এক ঝলক তাকালো, চোখে ভয়ানক শীতলতা। সে এখন কিছু বলতে চায় না, শুধু চৈতিকে বাঁচানোই তার একমাত্র উদ্দেশ্য। সিকিউরিটি গার্ডদের সবাই তখনও অচেতন। রাতুল বুঝল পরিকল্পনা করেই বাসার ভেতর ঢোকা হয়েছিল। কিন্তু এই মুহূর্তে প্রতিশোধ নয়, তার প্রথম লক্ষ্য চৈতি। গাড়ির দরজা খোলা ছিল। সে আস্তে করে চৈতিকে সামনের সিটে বসিয়ে দিল, তারপর খুব যত্নে সিটবেল্ট লাগিয়ে দিল। চৈতির কপালের ওপর হাত রাখতেই বুঝল সে ঘেমে গেছে, নিঃশ্বাস অনিয়মিত। স্টিয়ারিং শক্ত করে ধরে গ্যাস চাপল সে। আমি তোমার পাশে আছি চৈতি, তুমি একা নও। গাড়ির গতি পাগলের মতো বাড়িয়ে দিল। ফোন বের করে একজন পরিচিত ডাক্তারকে কল দিল। আমি আসছি, রেডি থেকো। তার স্বর এত দৃঢ় ছিল যে ওপাশ থেকে আর কোনো প্রশ্ন আসেনি। চৈতির নিঃশ্বাস ধীর কিন্তু অবিচল। রাতুল জানে সে যতক্ষণ আছে কিছুই চৈতিকে স্পর্শ করতে পারবে না। রাত প্রায় 3টা। পুরো শহর গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু আসিফের চোখে ঘুম নেই। তার দল নিয়ে সে সরাসরি ঢুকে পড়ল শহরের এক বের প্রান্তের পতিতালয়ে। জায়গাটা নোংরা, অন্ধকার, ভেতরে ঢুকলেই গন্ধে মনে হয় এখানে বাতাসেরও দম বন্ধ হয়ে আসে। এই জায়গাটা রাতুলের শত্রুদের এক ধরনের ঘাঁটি হতে পারে, এমন তথ্যই পেয়েছিল আসিফ। কিন্তু সত্য মিথ্যা যাচাই করতে হবে। তাই আসিফ আজ এসেছে হাতে নির্ভরযোগ্য দল, কোমরে অস্ত্র, চোখে চূড়ান্ত তীক্ষ্ণতা। বাইরে পাহারায় ছিল 4 জন। তাদের দেখে আসিফের লোকজন খুব সন্তর্পণে ছায়ার আড়ালে সরে গেল। কয়েক মিনিট অপেক্ষার পর এক ঝটকায় 4 জনের ঘাড় ধরে টেনে ফেলে চুপচাপ কাবু করে দিল। এরপর আসিফ দল নিয়ে এগিয়ে গেল ভেতরে। ভেতরের পরিবেশ আরও ভয়ঙ্কর। ঘরের ভেতর থেকে চাপা কণ্ঠ শোনা যাচ্ছে, যেন কেউ ফিসফিস করে কথা বলছে। আসিফ জানে এত রাতে এখানে শুধু অপরাধীরাই থাকতে পারে। দরজার একটা ফাঁক দিয়ে উকি দিতেই তার চোখ পড়ল কিছু মেয়ের দিকে, যারা এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। তাদের চোখে ভয়, কাঁধ কাঁপছে আতঙ্কে। আর সামনের চেয়ারে বসে আছে এক মাঝবয়সী লোক, মুখে সিগারেট। লোকটা কারো সাথে ফোনে কথা বলছে। কাজ তো শেষই হয়ে গেছিল, কিন্তু মেয়েটা। লোকটা কথা শেষ করতে পারেনি, ঠিক তখনই আসিফ দরজাটা এক লাথিতে ভেঙে ভেতরে ঢুকে গেল। হাত তুলে দাঁড়া, একটাও বাড়তি কথা বলবি না। লোকটা চমকে উঠল, হাতে ধরা ফোন নিচে পড়ে গেল। তার পাশে বসা 2 জন উঠে পালানোর চেষ্টা করল, কিন্তু আসিফের দলের 2 জন দ্রুত তাদের কাবু করে দিল। আসিফ সামনে গিয়ে লোকটার কলার চেপে ধরল। কাল রাতে এখানে কে এসেছিল? কাকে লুকিয়ে রেখেছিলি? লোকটা গলা শুকিয়ে ফেলে বলল, আমি কিছু জানি না। আমি শুধু এখানে ব্যবসা করি।
বাজে কথা বললে বুলেট গুনতে হবে। আসিফ কোমর থেকে বন্দুক বের করতেই লোকটা ভয় কেঁপে উঠল। মেয়েদের মধ্যে একজন তখন আসিফের দিকে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছু জানি। বল। মেয়েটা গলার কাছে হাত রেখে শ্বাস নিল, যেন ভীষণ ভয় কাটিয়ে উঠে বলল, একটা লোক এসেছিল কাল রাতে। তার হাতে কাটা দাগ ছিল। সে এখানে বসের সাথে কথা বলেছিল। তারপর সে দ্রুত চলে যায়। বসকে? মেয়েটা থমকে গেল। এদিকে লোকটা মুখ শক্ত করে বলল, তুমি যা জানো তার চেয়ে বেশি জানতে চাওয়ার দরকার নেই। সত্যি? তাহলে এবার একটু নরমভাবে কথা বলি, আসিফ ঠান্ডা স্বরে বলল। তারপর পকেট থেকে একটা ছোট ছুরি বের করে লোকটার হাতে ছুঁড়ে মারল। তীক্ষ্ণ ফলাটা লোকটার হাতের একপাশে গিয়ে লাগল। লোকটা ককিয়ে উঠল, কিন্তু মুখে কোনো কথা নেই। এবার বলবি নাকি হাতের আরেক পাশও যাবে? আসিফ চাপা গলায় বলল। লোকটা তখন কাতর গলায় বলল, ওদের প্ল্যান ছিল রাতুলের বাসায় ঢোকার। আমি জানি না এরপর কি হয়েছে। আসিফের চোখ তীক্ষ্ণ হয়ে উঠল। ওদের আসল জায়গাটা কোথায়? লোকটা মুখ শক্ত করে চুপ। আসিফ এবার আর দেরি করল না, পাশের টেবিলের ওপরে লোকটার মাথা সজোরে ঠেসে ধরল। বলবি নাকি মাথা চিবিয়ে খেয়ে ফেলব? লোকটা তখন মুখ খুলল, আস্তে আস্তে জায়গার ঠিকানা বলল। আসিফের চোখ জ্বলে উঠল। এবার তোর গল্প শেষ। লোকটাকে পুলিশের হাতে তুলে দিতে দেরি করল না আসিফ। তারপর দল নিয়ে দ্রুত নতুন ঠিকানার দিকে রওনা দিল। এদিকে রাতুল তখনও জানে না, এই লড়াই শুধু শুরু হয়েছে, শেষ এখনো অনেক দূর। রাত গভীর। সেহরির সময় ঘনিয়ে আসছে। চৈতি গভীর ঘুমে আচ্ছন্ন, শরীরের তাপমাত্রা বেশ বেড়ে গেছে। কপালে বিন্দু বিন্দু ঘাম, নিঃশ্বাস ভারী হয়ে আসছে। বিছানার একপাশে শুয়ে থাকা চৈতির দিকে একবার তাকিয়ে আবার চোখ সরিয়ে নিল রাতুল। রাতুল আর আসিফ রুমের এক কোণে বসে আছে। চারপাশে নীরবতা, মাঝে মাঝে বাইরে থেকে ভেসে আসছে গাড়ির হর্ন। টেবিলে রাখা ল্যাপটপের স্ক্রিনে কিছু ফাইল ওপেন করা, হাতে ধরা মোবাইলের স্ক্রিনে বারবার চোখ বুলিয়ে নিচ্ছে রাতুল। একসময় চোখ তুলে আসিফের দিকে তাকিয়ে বলল, ভিডিও কখন আসবে? আসিফ কিছুক্ষণ ফোন স্ক্রোলে চোখ বুলিয়ে উত্তর দিল, এসে যাবে ভাই, ও তো টেনশন করবেন না। রাতুল মাথা নিচু করে কয়েক সেকেন্ড চুপচাপ বসে থাকল। তারপর একরকম ফুঁসে উঠে বলল, টেনশন কি সাদে হচ্ছে রে? কাল দেলোয়ার খন্দকারের একটা প্রেস মিট আছে, তার ঠিক আগেই সব ডকুমেন্ট আমরা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেব। এরপর সে কি বলে সেটাই দেখার বিষয়। কিন্তু দেলোয়ার তো এখানেই থামবে না, সে বদলা নেবেই। আসিফ গভীরভাবে শুনছিল, কিছু বলল না। রাতুল আবার বলতে শুরু করল, দেলোয়ারের পরে আরো বড় দুজন নেতা আছে, তাদের সাথে কৌশলে মোকাবেলা করতে হবে। আমাদের একটা ভুল হলেই পুরো পরিকল্পনা ভেস্তে যাবে। আসিফ গম্ভীর গলায় বলল, ভাই ভাবির ওপর যে আক্রমণ করেছে তাকে কে পাঠাতে পারে? রাতুল মৃদু হাসল, তবে সেই হাসির মধ্যে তীব্র রাগ আর হিসেব নিকেশের ছাপ স্পষ্ট। তারপর ধীর গলায় বলল, আসিফ, আমি যদি ভুল না করি তাহলে এই কাজটা দেলোয়ার ছাড়া আর কেউ করবে না। রাতুলের চোখের কোণায় উত্তপ্ত এক ধরনের ঝলক দেখা গেল। মনে হচ্ছে ভেতরে ভেতরে সে খুব দ্রুত কিছু সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। আসিফও বুঝতে পারছে এবার রাতুল শুধু পাল্টা চাল দেবে না, পুরো খেলা ঘুরিয়ে দেওয়ার জন্যই এগোবে। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে। বাইরে মসজিদ থেকে ভেসে আসছে হুজুরদের জিকিরের মৃদু ধ্বনি। কোনো কোনো মসজিদে গজল চলছে, আবার কোথাও কোরআন শরীফের তিলাওয়াত শোনা যাচ্ছে। পুরো পরিবেশে এক ধরনের প্রশান্তি, এক ধরনের আধ্যাত্মিক সুর বইছে, কিন্তু রাতুলের মনে ঝড়। আসিফ একবার মোবাইলে সময় দেখে বলল, ভাই সেহেরি করবেন না? রাতুল ঠোঁটের কোণে হালকা হাসি টেনে বলল, ওই অসুস্থ মানুষটাকে না খাইয়ে আমি কি করে খাই বলতো? ওকে না খাইয়ে কিছু মুখে তুলতে পারবো না। আসিফ গভীর দৃষ্টিতে রাতুলের দিকে তাকালো, তারপর গলায় উদ্বেগ নিয়ে বলল, ভাই আজকে দিনভর অনেক কিছু সামলাতে হয়েছে। তার উপর কালো বড় ঝড় আসবে। না খেয়ে রোজা রাখলে শরীর সহ্য করতে পারবে? রাতুল ধীর স্থির কণ্ঠে বলল, ইনশাআল্লাহ, আল্লাহ ঠিক চালিয়ে নেবে। তুই খেয়ে নে যা, আমি পরে দেখব। আসিফ মাথা নাড়িয়ে বলল, ভাই মাফ করবেন, আপনি না খেলে আমি খেতে পারবো না। বেশি কিছু না খান, অন্তত কিছু ফল আর জুস খান। সারাদিনের শক্তি দরকার হবে। রাতুল আসিফের দিকে তাকিয়ে কিছুক্ষণ নীরব রইল, তারপর হালকা হাসল। এক হাতে আসিফের পিঠে আলতো চাপড় দিয়ে বলল, আসিফ, তুই আমার দুঃসময়ের সঙ্গী। কখনো একলা ফেলে যাস না ভাই। আসিফ চোখে মুখে দৃঢ়তা এনে বলল, যাব না ভাই, আল্লাহ কসম। আপনি বসেন, আমি সেহেরি নিয়ে আসছি। রাতুল আসিফের দিকে তাকিয়ে থাকল। এক একজনের সাথে সম্পর্ক রক্তের বাঁধনে হয়, আবার কিছু সম্পর্ক সময়ের পরীক্ষায় তৈরি হয়। আসিফ ছিল রাতুলের জীবনের ঠিক এমনই একটা অবিচ্ছেদ্য অংশ। সে আর আসিফ একসাথে সেহেরি করছে। রাতুল কোনো রকমে 2-4 লোকমা মুখে তুলল, তারপর আর দেরি না করে উঠে গেল চৈতির কাছে। মেয়েটা গভীর ঘুমে আচ্ছন্ন, অসুস্থ শরীর নিয়ে ক্লান্ত হয়ে পড়েছে। রাতুল আলতো করে চৈতির কপালে হাত রাখল, শরীর এখনো গরম। ফোঁস করে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল সে।
তারপর উঠে গিয়ে অজু করল। ঘড়িতে এখনো বেশ সময় আছে, তাই সে সিদ্ধান্ত নিল সেই সময়টুকু তাহাজ্জুদের নামাজে কাটাবে। জায়নামাজ বিছিয়ে দাঁড়াতেই পাশ থেকে আসিফও দাঁড়িয়ে গেল। দুজন দুই পাশে, দুজন দুই জীবন থেকে আসা, কিন্তু একসাথে একই সৃষ্টিকর্তার সামনে নতজানু। ভোরের আলো ফোটার আগেই তারা শুদ্ধ হয়ে নিতে চায়, মনের গহীনে জমে থাকা ক্লান্তি ধুয়ে ফেলতে চায়। শহরের ঘুমন্ত অন্ধকারের মাঝে তাদের নামাজের সুর গুমোট বাতাসে ছড়িয়ে পড়ল। নামাজ শেষ করে রাতুল আর আসিফ একসাথে জায়নামাজ গুটিয়ে রাখল। বাইরে তখনও গভীর রাতের নিস্তব্ধতা, কিন্তু তাদের দৃষ্টি আটকে আছে ল্যাপটপের স্ক্রিনে। দুজনই অপেক্ষা করছে কখন সেই গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ আসবে। রাতুল বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে আর আসিফ আনমনে ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালাচ্ছে। সময় যেন থমকে গেছে তাদের জন্য। হঠাৎ ডিং করে একটা নোটিফিকেশন এল। আসিফ দ্রুত মাউস ক্লিক করল আর পর্দায় ফুটে উঠল সেই ভিডিও ক্লিপ। অবশেষে তাদের অপেক্ষার অবসান হলো। রাতুল গভীর দৃষ্টিতে পর্দার দিকে তাকিয়ে থাকল, যেন আগত ঝড়ের জন্য নিজেকে প্রস্তুত করছে। রাতুল চোখ সরু করে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। আসিফ দ্রুত ভিডিওটি প্লে করল। পর্দায় দেলোয়ার খন্দকারের এক গোপন মুহূর্ত ফুটে উঠল। একটি বিলাসবহুল রুম, নরম হলুদ আলো, আর তার সামনে দাঁড়িয়ে এক তরুণী। মেয়েটি স্পষ্টতই অস্বস্তিতে, কিন্তু দেলোয়ার খন্দকার তাকে জোর করে ধরে রেখেছে। মুহূর্তের মধ্যে সে মেয়েটিকে কাছে টেনে নিল আর ভিডিও সেখানেই শেষ। আসিফ ধীরে ধীরে মুখ তুলল রাতুলের দিকে। ভাই, এইটা তো ধামাকা! প্রেস মিটের আগে এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলে ওর কোনো সুযোগই থাকবে না নিজেকে পরিষ্কার করার। রাতুল ঠোঁট চেপে ধরল। কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, এটা একদিক দিয়ে আমাদের জন্য ভালো, কিন্তু ওই মেয়েটার কি হবে? দেলোয়ার তো যেকোনো মূল্যে ওর পরিচয় বের করবে। আমরা এমন কিছু করতে চাই না যাতে একজন নির্দোষের জীবন নষ্ট হয়ে যায়। আসিফ কাঁধ ঝাঁকালো। কিন্তু ভাই, এই ভিডিওটায় প্রমাণ আছে যে দেলোয়ার খন্দকার কতটা নোংরা। এটাই তো ওকে শেষ করার মোক্ষম অস্ত্র। রাতুল চোখ নামিয়ে ভাবল, সিদ্ধান্ত নেওয়ার জন্য বেশি সময় নেই। ঠিক তখনই চৈতি ঘুমের ঘোরে একটু কেসে উঠল। রাতুলের দৃষ্টি তার দিকে গেল। চৈতির জ্বর এখনো কমেনি। তার অসুস্থ শরীরের দিকে তাকিয়ে রাতুলের মনের ভেতর কিছু একটা শক্ত হয়ে উঠল। সে গভীর শ্বাস নিয়ে বলল, ভালো করে চিন্তা করতে হবে। আমরা এই ভিডিও ব্যবহার করব, তবে বুদ্ধি করে। আমাদের এমন কৌশল নিতে হবে যাতে দেলোয়ারের পতন হয়, কিন্তু সেই মেয়েটার জীবনও নষ্ট না হয়। আসিফ মাথা নেড়ে বলল, তাহলে এখন কি করব ভাই? রাতুল চোয়াল শক্ত করল। প্রেস মিটের আগেই ভিডিওটা ছড়াতে হবে, কিন্তু শুধু দেলোয়ারের অংশটুকু। মেয়েটার চেহারা ঝাপসা করে দিতে হবে যাতে কেউ তাকে চিনতে না পারে। আমাদের লক্ষ্য দেলোয়ার খন্দকারকে ফাঁসানো, কাউকে বিপদে ফেলা না। আসিফ দ্রুত ল্যাপটপ নিয়ে বসে গেল ভিডিও এডিট করতে। রাতুল এক ঝলক তাকালো চৈতির দিকে। তার মৃদু নিঃশ্বাসের শব্দ রাতুলকে মনে করিয়ে দিল, এ লড়াই শুধু তার নিজের জন্য না, যারা নির্দোষ তাদের জন্য। আসিফ দ্রুত ভিডিওটি এডিট করতে লাগলো। দেলোয়ার খন্দকারের মুখ স্পষ্ট রেখে মেয়েটির চেহারা ঝাপসা করে দিল। ভিডিওর শেষে বড় হরফে লেখা উঠল, এই কি আমাদের নেতা? রাতুল গভীর চোখে স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। এরপর আসিফ বলল, ভাই, পোস্টটা একবার দেখে নেন। সব ঠিক আছে তো? রাতুল মাথা নাড়িয়ে বলল, পোস্ট করো। ঠিক দেলোয়ারের প্রেস মিটের আধা ঘন্টা আগে এটা ছড়িয়ে দিতে হবে। আসিফ দ্রুত কাজ শুরু করল। রাতুল উঠে গিয়ে চৈতির কপালে হাত রাখল। শরীর এখনো উষ্ণ। আস্তে করে কম্বলটা ঠিক করে দিল তার উপর, তারপর জানালার কাছে গিয়ে দাঁড়ালো। ভোরের আলো ফুটে উঠছে। দূরের মসজিদ থেকে ফজরের আজানের ধ্বনি ভেসে এলো। হঠাৎ ফোন বেজে উঠল। অপরিচিত নম্বর। রাতুল কল রিসিভ করল। ভাই সাবধান, দেলোয়ার খন্দকার টের পেয়ে গেছে ওর বিরুদ্ধে কিছু একটা হচ্ছে। ওর মানুষজন আপনাকে খুঁজছে, অপর প্রান্ত থেকে কাপা কাপা গলায় কেউ বলল। রাতুলের চোখ কুঁচকে গেল। কে বলছেন? এটা জানার দরকার নেই। শুধু বলছি ও আপনাদের শায়েস্তা করতে চাইছে। সাবধানে থাকবেন ভাই। লাইন কেটে গেল। রাতুল ফোনটা হাতের মুঠোয় শক্ত করে ধরল। পেছনে থেকে আসিফ বলল, ভাই, ভিডিও পোস্ট হয়ে গেছে। এখন দেলোয়ার খন্দকার কি করে দেখি। রাতুল ধীরে ধীরে ঘুরে তাকালো। চোখে মুখে অদ্ভুত এক কঠিন অভিব্যক্তি। তারপর নিচু স্বরে বলল, এখন খেলাটা শুরু হলো আসিফ। চলবে।